হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের সত্য ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন দুটি সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন একজন জার্মানি থেকে, এবং এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম এবং স্থান কিছুই জানাননি। তিনি ব্যক্তিগত কারণের জন্য হয়তো জানাতে ইচ্ছুক নন। তবে আজকের প্রথম ঘটনাটি একটু ছোট ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটি একটু বড় ঘটনা। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আজকের এপিসোডটাকে শুরু থেকে শেষ অবধি এক মনে শুনতে থাকুন। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের পছন্দ হবে। বন্ধুরা, আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনাদের কানে শোনা কোনো ভৌতিক ঘটনা যদি আমার সঙ্গে শেয়ার করতে চান এবং যদি চান আপনাদের সেই ঘটনা আমাদের এই অজানা সত্য পরিবারে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে অজানাসত্য15@gmail.com এই ইমেল আইডিতে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আরও ইজি পদ্ধতি আছে। আপনারা ডেসক্রিপশন বক্সটিকে ওপেন করলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন। আপনারা সেখানে ইনবক্স করুন এবং আমাকে ঘটনা লিখে পাঠান। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তার নাম আবির। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। অজানা সত্যের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। আমার নাম আবির। আমি জার্মানির কোনো একটা স্থান থেকে বলছি। আজ আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমি আমার ফুফার কাছ থেকে শুনেছি। তিনি ছিলেন একজন কৃষক। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটাকে আমি একদম ফুফার ভাষ্য মতেই বলছি। আমার বয়স তখন 13 বছর মাত্র। তখন যুদ্ধ শুরু হয়নি। চারিদিকে মুক্তিযুদ্ধে চেতনার খেলা চলছে। আমি একজন দুরন্ত দামাল ছেলে। সেই সময় একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। আমার নেশা ছিল মাছ ধরা। আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেই ছিল একটা বিশাল বড় বিল। একদিন রাতে আমার চাচাতো ভাই সে বিষ পান করে সুইসাইড করে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার বুকের মধ্যে কোনো জন্তুর মতো কিছু কামড়ে দিয়েছে। তার বুকে স্পষ্ট একটা বড় দাঁতের দাগ ছিল। এইবার আসি মূল ঘটনায়। আমি ঘটনার দিন রাতের বেলায় মাছ ধরতে যাই। আমি সেই বড় বিলের মধ্যে ছিপ ফেলে মাছ ধরতে লাগলাম। এমন সময় হঠাৎ আমার মনে হলো কেউ যেন পেছন দিক থেকে আমার নাম ধরে ডাকছে। প্রথম আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম না, তবে মন দিয়ে শোনাতে আমি বুঝতে পারলাম কেউ আমাকে বলছে, এইখান থেকে চলে যা, না হলে ভালো হবে না। আমি পেছন দিকে তাকালাম, তবে কাউকে দেখতে পেলাম না। মনে সাহস নিয়ে আমি সেই দিন মন দিলাম মাছ ধরায়। এবার আমার সেই চাচাতো ভাইয়ের কণ্ঠ দিয়ে কে যেন আমাকে ডাক দিল। আমি ঘাড় ঘুরিয়ে তাকাই। এরপর আমি যা দেখতে পাই তা দেখার পর আমার সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দেখি আমার পেছন দিকে একটি মাথাবিহীন লাশ দাঁড়িয়ে রয়েছে।
আর আমাকে বলছে, চলে যা এখান থেকে, এই বিল আমাদের। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি ভয়তে দিশেহারা হয়ে দৌড় দিলাম। আমি যখন দৌড়াতে দৌড়াতে পেছনের দিকে তাকাই, দেখি সেই লাশটা আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে আসছে। এই দৃশ্য দেখে আমি দিশেহারা হয়ে দৌড়াতে থাকি, কিন্তু আমার পথ কেন জানি শেষ হচ্ছে না। তারপর রাস্তার পাশে এক বাড়ির মধ্যে গিয়ে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। তারপর আমার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি আমার বাবা মা পাশে দাঁড়িয়ে কান্না করছে। আমাকে তারা জিজ্ঞাসা করে যে, কি হয়েছিল তোর? আমি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম। তারপর তারা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল। তিনি পানি পড়া এবং তাবিজ দিলেন। তারপর আমি সুস্থ হয়ে উঠি। এটা বলে ফুফা থামলেন। এটাই ছিল আমার ফুফার মুখে শোনা একটা ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। ঘটনাটি ছোট হলেও কিন্তু বেশ ভালো একটি ঘটনা, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনারা প্রত্যেকে আজকের এপিসোডটিকে চট করে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে আজকের এপিসোডটা। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনেরই আরও ভয়ানক ভয়ানক ভূতের ঘটনা এই চ্যানেলে আসতেই থাকে। দ্বিতীয় ঘটনায় যাব তার আগে আপনাদের সকলকে আরও একটি কথা মনে করিয়ে দিই। যখন আপনারা আমাকে ঘটনা পাঠাবেন, তখন একবার রেকটিফাই করে নেবেন যে যেই ঘটনাটা আপনারা আমাকে পাঠাচ্ছেন, সেই ঘটনাটা এর আগে কোনো অন্য প্ল্যাটফর্মে অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে শোনানো হয়ে গেছে কি না। যদি অন্য কোনো চ্যানেলে ঘটনা শোনানো হয়ে গিয়ে থাকে, সেই ঘটনাটি আমাকে পাঠাবেন না দয়া করে। এই চ্যানেলে আপনারা তেমন ঘটনাই পাঠাবেন যে ঘটনাগুলো এর আগে অন্য কোনো ইউটিউব চ্যানেলে শোনানো হয়নি। এইবার দেখুন, এই চ্যানেলে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। এবার আমি তো জেনে বসে নেই কার জীবনে কোন ঘটনা ঘটেছে, তাই আপনাদের কাছেই এই রিকোয়েস্টটা করা যে যখন কোনো ঘটনা পাঠাবেন, একবার চেক করে নেবেন যে এই ঘটনাটা এর আগে আপনি কোথাও পাঠিয়েছেন কিনা, অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে শোনানো হয়ে গেছে কিনা। যদি শোনানো হয়ে গিয়ে থাকে, তাহলে দয়া করে সেই ঘটনা পাঠাবেন না। এখানে একদম ফ্রেশ এবং র ঘটনা পাঠাবেন। সেই ঘটনাই আমি খুব ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব। চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন, তিনি তার নাম এবং পরিচয় কিছুই জানাননি। তবে তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন, আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং তোমার অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আজ আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমি আমার একজন বান্ধবীর মুখ থেকে শুনেছি। দাদা, বিশেষ কারণে আমি আমার নাম এবং পরিচয়টা গোপন রাখলাম। আমি ফেসবুকে অনেক লেখালেখি করি এবং অনেক মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে লিখে লিখে পোস্ট করি। অনেক মানুষেরা সেটা পছন্দ করে। তোমার কণ্ঠে আমি এই ঘটনাটা শুনতে চাই। আশা করছি এই ঘটনাটা তুমি পাঠ করে শোনাবে। তো দাদা, আর কথা না বাড়িয়ে যেমনটা শুনেছি আমি তেমনটাই তোমার সামনে তুলে ধরছি।
সালটা তখন 2010। সেই সময় আমি বিয়ে করি। আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারের। আমি একটি রঙের ফ্যাক্টরিতে কাজ করি। বিয়েটা আমি হুট করেই করে ফেলেছি। বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছি। শুনেছি আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন। আমার যখন 7 মাস বয়স তখনই মা আমাকে এতিমখানায় রেখে যায়। এর চেয়ে বেশি আমি আর কখনো কিছু জানতে পারিনি। আসলে জানার ইচ্ছেই হয়নি। মোট কথা, পরিবার পরিচয়হীনভাবেই আমি বড় হয়েছি। তাই যবে থেকে আমার বোঝার ক্ষমতা হয়েছে তারপর থেকেই সবসময় একটা সুখী পরিবার পাওয়ার স্বপ্ন ছিল আমার। বিবাহিত জীবন খুব সুন্দর কাটছিল। বছর ঘুরতেই বাবা হওয়ার সংবাদ পেলাম, মানে আমার স্ত্রী গর্ভবতী। কিন্তু আমার স্ত্রীর যখন গর্ভের 5 মাস বয়স হলো তখন কোনো কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। প্রচণ্ড ভেঙে পড়লাম আমরা। এভাবে পরপর মিসক্যারেজ হলো 4 বার। শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটছে এবং গর্ভের 5 মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগলো না। আমি এবং আমার স্ত্রী গেলাম একজন মৌলানার কাছে। তিনি জানালেন আমার স্ত্রীর ওপর নাকি জিনের নজর রয়েছে। তিনি পানি পড়া এবং কিছু আমল বলে দিলেন। এরপর কেটে গেল কয়েক মাস। আমরা আবার সন্তান নেওয়ার কথা ভাবতে লাগলাম এবং আবারও খুশির সংবাদ পেলাম। এইবার খুব সাবধানে ছিলাম আমরা। হুজুরের দেওয়া আমলগুলো নিয়মিত করছিল আমার স্ত্রী। তখন আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা এলো আমার স্ত্রীর কাছে। আমি তখন বাসায় ছিলাম না। মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলেই গেছিল আমল করার কথা। মহিলাটা চলে যাওয়ার পরই হঠাৎ আমার স্ত্রীর শুরু হয় শ্বাসকষ্ট এবং সাথে সাথে তার পেটে ব্যথা হতে শুরু করে। ভাগ্যক্রমে আমি তখন বাসায় পৌঁছে যাই। এই অবস্থা দেখে আমি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরেই নীরব হয়ে যায়। রিক্সা গাড়ি পাওয়াটাও খুব কঠিন। আমি আর কোনো উপায় না পেয়ে আমার স্ত্রীকে পাজাকোলা করে হাঁটতে লাগলাম। ওর খুব কষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে বড় হিজল গাছটার সামনে আমরা পৌঁছালাম। দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। আসলে তখন এতই চিন্তিত ছিলাম, আতঙ্কে ছিলাম যে মাঝ সন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা আমি চিন্তা করিনি। আমি দূরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম। কিছু টং দোকানের আবঝা আলো দেখা যাচ্ছে। আমি হাঁটছি তো হাঁটছি, কিন্তু একটা পর্যায়ে খেয়াল করলাম রাস্তাটা যেন শেষই হচ্ছে না। ঘুরে ফিরে আমি আবার সেই হিজল গাছের নিচেই চলে এলাম। তখন স্ত্রীর অবস্থা মারাত্মক খারাপ। এই মুহূর্তে কিছু একটা না করলে খুবই খারাপ হয়ে যাবে। আমি স্ত্রীকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলাম। আমাদের দিকে দৌড়ে আসলো মহিলাটিকে বললাম, চাচি, আমার বউয়ের ব্যথা উঠেছে, কিছু একটা করেন। সে আমাকে বলল, আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুই এক কাজ কর, তুই আড়ালে যা। আমিও কথা মতো একটু দূরে পেছন ফিরে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সব কেমন ঘোরের মতো লাগছিল। একসময় স্ত্রীর প্রসবের চিৎকার শুনতে লাগলাম। মিনিট 10 পর বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। পরক্ষণেই সব শান্ত হয়ে গেল। কোনো শব্দ না পেয়ে পিছন ঘুরে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম
ঘাড় মটকানো অবস্থায় পড়ে রয়েছে আমার স্ত্রী, আর তার থেকে কিছু দূরে পড়ে রয়েছে আমার মাথাহীন নবজাত সন্তানের নিথর দেহটা। এমন সময় হঠাৎ করে একটি ভয়ঙ্কর হাসি শুনলাম গাছের ওপর থেকে। গাছের ওপরের দিকে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলার মতো দেখতে কি একটা যেন গাছে পা দুলিয়ে বসে আছে। কি ভয়ঙ্কর চেহারা তার, চোখে মুখে যেন আগুন জ্বলছে। আমি এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। সকালবেলা যখন আমার জ্ঞান ফেরে, আমি আমার স্ত্রী এবং সন্তানের মৃতদেহটা আর খুঁজে পাইনি। দাদা, এই ছিল ঘটনা। জানি ঘটনাটা বড্ড প্যাথেটিক, তবে এই ঘটনা যখন আমি তোমাকে লিখছিলাম আমার রীতিমতো বড্ড কষ্ট হয়েছিল। আশা করছি এই ঘটনাটা তুমি তোমার শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরবে। ভালো থেকো রাজর্ষিদা, আর যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় আমি আরও ঘটনা তোমাকে লিখে পাঠাবো। সত্যি ঘটনাটা কতটা যন্ত্রণাদায়ক। আমি যখন এই ঘটনাটা বাড়িতে বসে পড়ছিলাম এবং এমনকি এখন যখন আপনাদেরকে পড়ে শোনালাম, রীতিমতো একটু খারাপ লাগছে। সত্যি সেই পুরুষটা পেছন ঘুরে কি দেখলো সেটা, তার নবজাত শিশুর দেহটা মাথাবিহীন হয়ে পড়ে রয়েছে, আর তার স্ত্রীর কেউ যেন ঘাড় মোটকে মেরে দিয়েছে। সত্যি এই ঘটনাটা আমার মনে একটা আঘাত দিয়ে গেল। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে আপনাদের কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ঘটনার সত্যতা বিচার না করে আপনারা প্লিজ আজকের এপিসোডটিকে একদম শেষ অবধি শুনুন। দেখবেন এই ঘটনাটা আপনার মনে একটা জায়গা করে নেবে। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন সুলতা 10, আমাদের সঙ্গে রয়েছেন জয় বাবা লোকনাথ। সব কটা সত্যি ঘটনা বেশ ভয়ের, ধন্যবাদ। কমেন্ট করেছেন গীতা গোস্বামী, ভাই অপেক্ষায় ছিলাম, ধন্যবাদ। কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি, অর্পণ সাহা। কমেন্ট করেছেন আকাশ রয়। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, স্বপ্না বসাল। কমেন্ট করেছেন সুমন রায়। কমেন্ট করেছেন সৌরভ ঘোষ। নোটিফিকেশন পেয়ে চলে এসেছি, ঘটনাগুলো শোনার আগেই কমেন্ট করে দিলাম, ধন্যবাদ সৌরভ। কমেন্ট করেছেন শামীম আহমেদ, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক। বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন এমডি মনজু, আমাদের সঙ্গে রয়েছেন অজয় চন্দ্র রয়। কমেন্ট করেছেন আকাশ মণ্ডল। কমেন্ট করেছেন মোফাজ্জল হক, আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দিতা ঘটক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই বেশি বেশি করে কমেন্ট করুন এবং আমাদের অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে এরকমই ভৌতিক ঘটনা আপনারা শুনতে পারবেন। আপনারা ঘটনা পাঠান এবং আপনাদের ঘটনা এখানে অবশ্যই পড়ে শোনানো হবে। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে, দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।